নমস্কার, আমার নাম পার্থ দাশগুপ্ত। আমার চ্যানেল তোমাকে ভাবা বইয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ 10ই আগস্ট 2024 সাল। গতকাল আমাদের এই কলকাতা শহরের বুকে আর.জি. কর সরকারি হাসপাতালে একজন তরুণী চিকিৎসককে হাসপাতাল চত্বরের মধ্যে ধর্ষণ করে খুন করা হয়। যিনি এই অপরাধটি ঘটিয়েছেন শুনছি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তিনি তার অপরাধ কবুল করেছেন। এরকম একটা ঘটনা যখন আমরা শুনি তখন ব্যক্তি মানুষ হিসেবে বা সামাজিক মানুষ হিসেবেও আমাদের যেটা প্রতিবর্তক ক্রিয়া, প্রাথমিক যে প্রতিক্রিয়াটা আমাদের হয় সেটা হলো মূলত রাগ এবং হতাশা, হয়তো বা খানিকটা ঘৃণা, এমনকি প্রতিশোধ স্পৃহাও। কিন্তু এসবের বাইরে আমি আজ দুটো বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের একটু তলিয়ে দেখলেই এটা বুঝতে অসুবিধা হবে না যে এই যে ঘটনাটা কালকে ঘটতে পারল, তার নেপথ্যে যদি কোনো একজন খলনায়ককে চিহ্নিত করা যায়, তার নাম হবে নিরাপত্তাহীনতা। চিকিৎসক হিসেবে, হাসপাতালের একজন কর্মী হিসেবে তরুণীটির নিরাপত্তা যে ছিল না সে তো স্পষ্টই। নিরাপত্তা থাকলে তাকে এভাবে অত্যাচারিত হয়ে মারা যেতে হতো না। এবং একটা ন্যায্য সঙ্গত দাবি চারদিক থেকে উঠেছে যে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বজ্র আঁটুনি করতে হবে। দাবি হিসেবে এটা খুবই সঙ্গত, কিন্তু সমাজ হিসেবে আমরা জানি যে সে কাজটা হবে না, কোনো দিনই হবে না। কেন হবে না? আমরা যদি একটু চোখ কান খুলে দেখি তাহলে দেখব যে আমাদের দেশে, বা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই নিরাপত্তা কারা পান? যদি আপনি একজন রাজনৈতিক দলের হোমরা চমড়া কেউ হন অথবা প্রশাসনের কেউ হোমরা চমড়া হন, তাহলে আপনাকে নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হয়। তার টাকাকে যোগায়, আমরাই যোগাই, আয়করদাতারা। এরা কেন নিরাপত্তা পান? কারণ এরকম একটা ধারণা আছে যে আপনি যদি রাজনীতি করেন সক্রিয়ভাবে, তাহলে আপনার রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে এবং এই রাজনৈতিক মতবিরোধের কারণে আপনার কোনো শত্রু আপনার নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। সেটা যাতে না হয় সেজন্য আপনাকে নিরাপত্তা দেওয়া হয়। আর কারা নিরাপত্তা পান? যারা শ্রেষ্ঠী, বণিক, অমিত বিত্তশালী, সেই মানুষেরা নিরাপত্তা পান। কেন পান? কারণ তাদের অর্থের কারণে, তাদের সম্পদের কারণে একটা সম্ভাবনা থেকেই যায় যে কেউ তাদের গুম করে ফেলল, মোটা টাকা পণ চাইল, এবং সেটা যাতে না হয় সেই জন্য তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়। এটা শুধু আমাদের মতো একটা পিছিয়ে পড়া দেশেই সত্যি না, এটা গোটা পৃথিবীতেই মোটামুটি এই সংস্কৃতিটা রয়েছে। এর কারণ কি? অস্কার ওয়াইল্ড একবার বলেছিলেন, "A cynic is a person who knows the price of everything but the value of nothing." এবার এই প্রাইস আর ভ্যালু, এই শব্দ দুটোকে যদি আমরা একটু বঙ্গানুবাদ করবার চেষ্টা করি, তাহলে প্রাইস বলতে আমরা হয়তো বুঝি বাজার দর, আর ভ্যালু শব্দটার বাংলা হয়তো হবে দাম বা মূল্য। অর্থাৎ বাজার দর আর মূল্য এক জিনিস নয়। আলু যদি 40 টাকা কিলো হয়, তাহলে আপনি ঠিক করতে পারেন যে না, আমি দুদিন আলু খাবো না। কিন্তু যে গরিব মানুষটি শুধু আলু সিদ্ধ ভাতই খায়, তার কাছে কিন্তু ওই বাজার দর যে 40 টাকা, সেটা আলুর মূল্য নয়, মূল্য অনেক বেশি। অর্থাৎ বাজার দর আর মূল্য, অর্থাৎ কি চোখে সেই জিনিসটিকে দেখা হচ্ছে, এর মধ্যে বিস্তর ফারাক। শুধু ফারাক না, দুটো এক জিনিসই নয়।
আলাদা আলাদা জিনিস। ফলে নানা রকম সামাজিক বিবর্তন এবং ইতিহাসের নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সমাজ মোটামুটিভাবে একটা ঐক্যমত্যে পৌঁছেছে যে এই মানুষগুলোর জীবন মূল্যবান, বাকিদের জীবন মূল্যবান নয়। এই যে মেয়েটি মারা গেলেন, তার জীবন সেই অর্থে মূল্যবান ছিল না। তার ঠিক আগের দিন আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা যান এবং আমরা বিভিন্ন জায়গায় ওকে ঘিরে আবেগের একরকম স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশই দেখেছি। বুদ্ধদেববাবুর প্রাণের মূল্য আর যে মেয়েটি মারা গেলেন তার প্রাণের মূল্য কিন্তু এক নয়। যদিও বুদ্ধদেববাবু দেহদান করেছেন, যদি চিতায় উঠতেন, পুড়ে যাওয়ার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রীও পাঁচপো ছাই, এই মেয়েটিও পাঁচপো ছাই। সেটাকে বলে দর, কিন্তু মূল্য আলাদা। আমার এই মুহূর্তে মনে পড়ছে একজনের নাম করেই বলি, প্রিয়রঞ্জন দাসমুন্সী, কংগ্রেসের প্রাক্তন নেতা, প্রাক্তন মন্ত্রী। তিনি জীবনের শেষ বেশ কিছু বছর একটা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে কোমায় চলে গিয়ে আয়করদাতা নাগরিকের পয়সায় সুপার স্পেশালিটি হাসপাতালে বছরের পর বছর একটা শয্যা আঁকড়ে পড়েছিলেন। সেই খরচটা কিন্তু আমরা জুগিয়েছি, কারণ আমাদের এটা বোঝানো হয়েছে তার প্রাণের মূল্য গতকাল যে মেয়েটি মারা গিয়েছে তার থেকে অনেক অনেক বেশি। এখন এই যে মানুষেরা, রাজনৈতিক নেতা বা শ্রেষ্ঠী বা বণিকরা, তারা কিন্তু সংখ্যায় বেশি নন, সংখ্যায় আমরাই বেশি, যারা সাধারণ মানুষ বা যে মেয়েটি কাল মারা গেলেন তার মতো মানুষ। ফলে আমাদের কোনো নিরাপত্তা নেই, এবং নিরাপত্তা দেওয়া হোক বলে যে শোরগোলটা উঠেছে, সেটা যারা করছেন তারাও জানেন যে নিরাপত্তা সম্ভব না। তার একটা বড় কারণ হচ্ছে জনসংখ্যার সঙ্গে নিরাপত্তা কর্মীদের বা নিরাপত্তা ব্যবস্থার এই যে অনুপাতটা, সেটার একটা ভীষণ ফারাক। একটা দেশ যারা অর্থনৈতিকভাবে উন্নত এবং যেখানে প্রধানত সেই অর্থনৈতিক উন্নতির কারণেই জনসংখ্যা কম, সেখানে হয়তো 100 জন নাগরিক পিছু একজন নিরাপত্তার রক্ষী থাকতে পারেন। আমাদের এখানে সংখ্যাটা সম্ভবত 1 লক্ষের পেছনে একজন। ফলে বোঝাই যাচ্ছে যে বাস্তবিক কারণেই এই নিরাপত্তাগুলো আমাদের পাওয়া সম্ভব নয়। তার মানে কি দাঁড়াচ্ছে? আমার প্রাণের দায় আমার নিজের হাতে। আমি শুনতে পেলাম, যাচাই করিনি, আরজি কলেজের যিনি অধ্যক্ষ তিনি নাকি একটা বয়ান দিয়েছেন, তাতে বলেছেন যে মেয়েটি অত রাত্রি একা একা ছিলই বা কেন, দায়িত্ব জ্ঞানের অভাব। এর কি প্রতিক্রিয়া হয় আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে জায়গাটা থেকে উনি বলেছেন সেটা প্রায় একরকম স্বীকার করেই নেওয়া যে আমাদের পক্ষে তো নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, কাজেই যার যার প্রাণের দায়িত্ব তার তার নিজের। আমার মনে হয় সাধারণ নাগরিক হিসেবে আমাদের এই কথাটা মনে রাখলেই ভালো যে আমাদের নিজের প্রাণের এবং সব কিছুরই দায়িত্ব আমাদের নিজেদের। যেমন আগে প্রাইভেট বাসে লেখা থাকতো, এখন লেখা থাকে কিনা জানি না, মালের দায়িত্ব যাত্রীর, মাল নিজ দায়িত্বে রাখিবেন। তেমনি উর্দুতে যাকে বলে জান মাল, আপনার প্রাণ এবং অন্যান্য সম্পত্তি আপনার নিজেরই দায়িত্বে। এটা নিয়ে হইচই করার খুব মানে আছে বলে আমার মনে হয় না। দ্বিতীয় যে কথাটা আমি আজকে বলবো বলে ভেবেছি, সেটা হলো চতুর্দিকে দেখতে পাচ্ছি ধর্ষক এবং খুনি, তার বিচার চাই। আমার মনে হয় বিচার শব্দটা একটু গোলমেলে, কারণ বিচার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সুবিচার, অর্থাৎ যার প্রতি একটা অন্যায় করা হলো তিনি যাতে সুবিচার পান তার ব্যবস্থা, এখান থেকে বিচার শব্দটা। আসলে বিচার চাই বলে আমরা যেটা চাইছি সেটা সম্ভবত একটা দৃষ্টান্তমূলক শাস্তি, এমন শাস্তি যেটা দেখে
ভবিষ্যতে কেউ যদি ধর্ষণ বা খুন করতে চান, তিনি 100 বার ভাববেন এবং সম্ভবত 100 জনের মধ্যে 99 জন এই কর্মটি করতে গিয়ে পিছিয়ে আসবেন। দুঃখের বিষয় হলো মনস্তত্ত্ব বা সংখ্যাতত্ত্ব কোনোটাই এই ধারণার সপক্ষে সাক্ষী দেয় না। যদি এটাই সত্যি হতো তাহলে মানব সভ্যতার ইতিহাসে এমন সব ভয়ঙ্কর শাস্তির বিধান আমরা দেখেছি যেগুলো দেখবার পর অপরাধ জিনিসটা সম্পূর্ণ বিলোপ হয়ে যাওয়ার কথা ছিল। তা তো হয়নি। অপরাধের লেখচিত্র ঊর্ধ্বগামী, সেটা যে কোনো দেশেই। তার মানে মানুষ অপরাধ করে আমাকে এই শাস্তিটা পেতে হতে পারে, সেই জন্য আমি অপরাধ করব না ভেবে নিজেকে গুটিয়ে নিলাম, এটা মানুষ করে না। ফলে বিচার বলতে কিছু নেই। আর তার চেয়ে বড় কথা হলো যে মেয়েটি তো চলেই গিয়েছে, তাকে তো আর সুবিচার দেওয়া সম্ভব নয়। ফলে যেটা একমাত্র সম্ভব সেটা হলো যে মানুষটি অপরাধ করেছেন তাকে এমন একটা শাস্তি দেওয়া যাতে তিনি সাধারণ মানুষের থেকে একটা হীনতর জীবনযাপন করতে বাধ্য থাকেন। আমার মনে হয় এই যে চাহিদাটা, এই যে শাস্তির চাহিদাটা, এটার পেছনেও আমাদের একটা ধর্ষকামী সেডিস্ট মনোভাব আছে। বিচার চাওয়া এক জিনিস আর শাস্তি চাওয়া এক জিনিস। প্রতিহিংসার জায়গা থেকে মনে হতেই পারে যে এমন কাজ করেছে ছেলেটি, তাকে এমন একটা কিছু করা হোক যাতে তার জীবনটা ধ্বংস হয়ে যায়। আমি জানি আমার সাথে প্রায় কেউই একমত হবেন না, কিন্তু আমি এটার পক্ষে নই। আমার মনে হয় শাস্তি এমনই হওয়া উচিত যাতে যিনি অপরাধী তিনি তার অপরাধের গুরুত্বটা বুঝতে পারেন এবং নিজেকে শোধরাবার একটা চেষ্টা করেন, এবং সবসময় চেষ্টা করা উচিত সমাজের মূল স্রোতে তাকে ফিরিয়ে এনে তিনি যাতে ভবিষ্যতে কোনো অপরাধ না করেন এবং সমাজকে সাহায্য করবার চেষ্টা করেন, সেইটা নিশ্চিত করা। আমার মনে হয় এই নিরাপত্তা কে বা কারা পান, কার জীবন কত মূল্যবান, এবং শাস্তি আর বিচার এই দুটো যে এক জিনিস নয়, আমরা যদি একটু তলিয়ে ভাবি তাহলে সম্ভবত আমরা এটা বুঝতে পারব। মেয়েটি চলে গিয়েছে, আর কিছু করার নেই। আমরা একটু সাবধান হই। নিজেদের নিরাপত্তা যখন নিজেদেরই সুনিশ্চিত করতে হবে, সে ব্যাপারে আমরা আর একটু সতর্ক হই, নারী পুরুষ নির্বিশেষে। এবং যে ব্যবস্থা রাতারাতি পাল্টাবে না, এমনকি হয়তো কোনো দিনই পাল্টাবে না, সেটা নিয়ে টানাহেঁচড়া না করে ব্যক্তিগতভাবে যদি আমরা সতর্ক থাকি আর একটু সুস্থভাবে বাঁচার চেষ্টা করি, তাহলে হয়তো এই ঘটনাগুলো আর একটু কম হবে। হয়তো পুরোপুরি এড়ানো সম্ভব হবে না, কিন্তু আমরা হয়তো সামাজিকভাবে একটু কমাতে পারবো। একটু ভেবে দেখবেন। নমস্কার।